আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম একটি নির্জন প্রহর চাই। লিখেছেন মৌসুমী আক্তার। পর্ব সংখ্যা ২১ থেকে ২৪ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বজ্রপাতের ভয়ানক আওয়াজে রোশান স্যারকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ কান বুজে ওনার বুকে মাথা রেখে পড়ে রইলাম। ঠান্ডায় থরথর করে কাঁপছি। ভেজা কাপড়ে ওনাকে জড়িয়ে ধরায় ওনার কাপড়ও ভিজে গেল। মুহূর্তের মাঝে আবারও বজ্রপাতের আওয়াজ হলো। বোধ হয় খুব কাছেই বজ্রপাত হয়েছে। আমি পুনরায় কেঁপে উঠে আরও শক্ত করে ওনাকে জড়িয়ে ধরলাম। আচমকা জড়িয়ে ধরায় ঈষৎ কেঁপে উঠলেন উনি, সাথে একটু চমকালেনও বটে। ওনার অনুভূতি ঠিক কী আমি সেটা বুঝতে পারছি না। কেমন গম্ভীরভাবে তাকিয়ে আছেন। না, উনি আমাকে জড়িয়ে ধরেছেন, না কিছু বলছেন, টোটাল চুপ আছেন। ওনার কোনো রেসপন্স না দেখে আমি ওনার বুক থেকে মাথা সরালাম। মাথা উঁচু করে ওনার মুখের দিকে তাকালাম। উনি প্রচণ্ড গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। মুখে হাসির লেশমাত্র নেই। আমি থরথর করে কাঁপছি। চুল থেকেও পানি পড়ছে। সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকা স্থানটুকু পানিতে ভিজে গিয়েছে। উনি অভিজ্ঞ দৃষ্টিতে আমার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। বিষয়টা লক্ষ্য করে লজ্জায় মিয়ে যাচ্ছি আমি। ওনার দৃষ্টি অন্যদিকে সরছে না, পুরোটাই আমার দিকে নিবদ্ধ করে রেখেছেন। লজ্জায় কি করব বুঝতে পারছি না। কেননা জর্জেটের সাদা জামায় শরীরের ভাঁজ তো বোঝা যাচ্ছেই, সাথে শরীরের সমস্ত অংশ স্পষ্ট দেখাও যাচ্ছে। উনি প্যান্টের পকেটে হাত গুজে থমথমে মেজাজেই বললেন, এ অবস্থা কেন তোমার? ওনার এহেন গম্ভীর প্রশ্নে হৃৎপিণ্ড তড়িতবেগে কম্পিত হলো আমার। মনে হচ্ছে খুব রেগে আছেন উনি। প্রশ্নে ধমকের সুর স্পষ্ট। আমি ওনার দিকে ভয়ার্ত চাহনি দিয়ে চেয়ে রইলাম, কিছুই বললাম না। আমাকে চুপ থাকতে দেখে উনি আবার প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? স্যার, ১ মিনিট। কোথায় গিয়েছিলে বলতে হবে না, কার কাছ থেকে পারমিশন নিয়ে গিয়েছিলে সেটা বলো। আমি ওনার গম্ভীর মুখ দেখে মুহূর্তেই চুপসে গেলাম। আসলেই তো আমি জিজ্ঞেস করিনি কাউকে। এটা ভারী অন্যায় হয়েছে। ভেবেছিলাম ফিরে গিয়ে বলবো। এখন ওনাকে দেওয়ার মতো কোনো উত্তরও আমার কাছে নেই। আবারও চুপ রইলাম। ওনার কপালের চামড়ায় ভাঁজ পড়েছে কয়েকটা। উনি আবার প্রশ্ন করলেন, কি হলো, চুপ কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি তোমাকে। লিসেন সারা, সারা সিদ্দিকি, নাও অ্যাট দিস টাইম আই এম ইউর লিগাল গার্জিয়ান। ইউ আর মাই ওয়াইফ অ্যান্ড আই এম ইউর হাজব্যান্ড। সো উইদাউট মাই পারমিশন তুমি কোথাও যেতে পারবে না। আমার একটা রেসপন্সিবিলিটি আছে তোমার প্রতি। তোমার কিছু হলে তোমার মা বাবার কাছে আমাকেও জবাবদিহি হতে হবে। এভাবে এলোমেলো চলাফেরার জন্য যদি তোমার কিছু হয় তাহলে কি জবাব দেব আমি তাদের? হঠাৎ যেন কেমন মন খারাপ হয়ে গেল আমার। কষ্ট হচ্ছে, নিজেকে ভীষণ অসহায় লাগছে। তাকিয়ে আছি ওনার মুখের দিকে। আমাকে নিয়ে একটু বিশেষভাবে ভাবার মতো কি কেউই নেই? শুধুই কি বাবা মায়ের কথা ভেবেই উনি অমন করছেন আমার? আমার জন্য বিন্দুমাত্র খারাপ লাগা নেই? কই, স্বামীরা তো অমন হয় না। তারা তো তাদের বউদের প্রাণ উজাড় করেই ভালোবাসে। আমার জীবনে সবথেকে বেশি আমি ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, অথচ আমিই ভালোবাসার মানুষ পেলাম না। খুব করে নিজের একজন মানুষ চেয়েছিলাম আমি, যে হুট করেই আমার জীবনে আসবে, এলোমেলো জীবনটা গুছিয়ে দিবে তার ভালোবাসায়। খুব স্বপ্ন ছিল এমনই কোনো ঝুম বৃষ্টির দিনে বায়না ধরবো, চলো না বৃষ্টিতে ভিজি। আমার হাসি মুখ বিলীন হবার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও সে ভিজবে। আমার হাত ধরে একটা প্রেমের কবিতা শোনাবে, বর্ষার প্রথম কদম এনে বলবে, অনেক খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি। হুটহাট ফুচকা খাওয়ার বায়না ধরবো, সে বলবে রেডি হয়ে নাও, আমরা এখনই ফুচকা খেতে যাব। চাঁদনি রাতে ছাদে গিয়ে তার বুকে মাথা রেখে শুয়ে শুয়ে চাঁদের গল্প করব। যে আমাকে হুটহাট করে জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ, ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি, তুমি ছাড়া কেউ নেই। আশেপাশে বামে ডানে কেউ নেই। আমার হৃদয়ের পুরো অস্তিত্বের দখলদারিনী তুমি। আমার হাজারো বায়না থাকবে তার প্রতি। একজন প্রেমিক চেয়েছিলাম আমি, অথচ পেলাম না। আসলে মানুষের কল্পনার জগৎটাই অনেক সুন্দর, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানুষ ভাবে এক, হয় আরেক। মুখ ফসকে বের হয়ে গেল, শুধুই মা বাবার কাছে জবাবদিহিতার ভয়। স্যার, আর কোনো দায় নেই? হঠাৎ আমার এহেন প্রশ্ন উনি কেমন ইতস্তত করলেন। চেহারায় হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা গেল, কিন্তু উনি রেগে থাকায় সেটা বুঝতে দিলেন না। মুখভঙ্গি আবার আগের মতোই গম্ভীর আর থমথমে রেখে বললেন, চারদিকে এত বজ্রপাত, মেঘের গর্জন, কোন সাহসে তুমি বাড়ি থেকে বের হয়েছিলে? আর কি এমন ইমার্জেন্সি কাজ ছিল যে বের হয়েছ?
এসব কিন্তু আমার একদমই পছন্দ নয় সারা। আমার সাথে থাকতে হলে অবশ্যই তোমাকে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে, তা না হলে তোমার মা বাবার কাছে রেখে আসতে বাধ্য হব আমি। আমি কোনো রিস্ক নিতে চাই না। দেখুন, আমি বলতাম আপনাকে। উনি আমায় দু হাতের বাহুতে শক্ত করে চেপে ধরে বললেন, কখন বলতে? আমি পাগল হয়ে গেলে, আমি তোমার চিন্তায় উন্মাদ হয়ে গেলে বলতে? তোমার আইডিয়া আছে আমি কোথায় কোথায় খুঁজেছি তোমায়? সেই সকাল থেকে দুশ্চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। এখন কয়টা বাজে তাকিয়ে দেখো, 1টা বাজে, আর তুমি বের হয়েছো সেই সকালে। চারদিকে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, আর তুমি এই ওয়েদারে বাসা থেকে কিভাবে বের হলে? তোমার না হয় কারো প্রতি কোনো দায়ভার নেই, কিন্তু মানুষের আছে। তুমি কারো কথা না ভাবতে পারো, কিন্তু মানুষ তোমার কথা ভাবে। তুমি একটা বেপরোয়া মেয়ে, নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করো। তোমার তো এই চিন্তা নেই যে কেউ তোমার জন্য চিন্তিত হতে পারে, বা তোমার কিছু হলে কারো পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে যেতে পারে। সবাইকে কি নিজের মতো ভাবো? আড়ালে যে কেউ তোমার চিন্তায় অস্থির হতে পারে, সেই আইডিয়াটুকুও নেই তোমার। ইউ আর জাস্ট টু টু মাচ। কে আছে এমন যে এভাবে ভাববে আমার কথা? সত্যি যদি কেউ ভাবতো, তাহলে কি আর আমি এত বেপরোয়া থাকতাম? যদি জানতাম কেউ আমাকে নিয়ে চিন্তিত, তাহলে নিশ্চয়ই তাকে জানিয়েই সব করতাম। কেন তোমার মা বাবা নেই? তারা কি তোমার কথা ভাবেন না, নাকি তাদেরকে গুরুত্বপূর্ণ কেউ বলে মনে হয় না তোমার কাছে? মা বাবা বাদে আর কেউ নেই বলেই এই বৃষ্টিতে ভিজে চুপসে আসা মেয়েটাকে যে যে পারছে সেই বকছে। জিজ্ঞাসা করছে না আমার ঠান্ডা লাগছে কিনা, এই ভেজা কাপড়ে কষ্ট হচ্ছে কিনা, আর আমি কি বিএফের সাথে দেখা করতে গিয়েছি নাকি যে এত বকাঝকা করা হচ্ছে? ঠান্ডা লাগবে বলেই তো বকা দেওয়া হচ্ছে। সেটুকু বোঝার বোধ থাকলে এগেন কোশ্চেন করতে না। আর বিএফ থাকলে কেউ একা একা ভিজে ভিজে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে না, আর ফোন রেখেও চলে আসে না। এটা বোঝার জ্ঞান সবার আছে। শুধু শুধু বকলেন আমাকে। জীবনে কেউ কোনো দিন এভাবে ধমক দেয়নি আমাকে। জীবনে প্রথমবার এমন বেশি কথা শুনলাম। বেশ মন খারাপ করেই কথাটা বললাম। উনি ওনার গায়ের ব্লেজার খুলে আমার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, সকাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ। মিথ্যে বলছে কেন? চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে তোমার। আপনি খেয়েছেন? যে টেনশন আমাকে দিয়েছো আর খাওয়া। তাহলে বাসায় চলুন। এই ভেজা শরীরে অটো বা রিক্সা কিছুতেই যাওয়া যাবে না। শরীরের সমস্ত ভাঁজই বোঝা যাচ্ছে তোমার। এগুলো কি পোশাক পরো যে সামান্য পানি লাগলেই শরীর বোঝা যায়? দেখুন, আমার বেস্ট ফ্রেন্ড সুইসাইড করেছে, এজন্য মাথা ঠিক ছিল না, বেরিয়ে গিয়েছিলাম। জানেন, বিশাল এক কারণ আছে। নিশ্চয়ই কোনো মেয়ের জন্য। বুঝলেন কিভাবে? এই বয়সী ছেলেমেয়েরা এসবই করে। আমার বেস্ট ফ্রেন্ড হয় স্যার, আর আপনার স্টুডেন্ট। আপনি এমন ড্যাম কেয়ারভাবে কিভাবে বলতে পারেন? একটা মানুষ মরতে বসেছে আর আপনার খারাপ লাগছে না? মানুষ এত হৃদয়হীন কিভাবে হতে পারে? উনি আমার দিকে আর চোখে তাকালেন, কোনো কথার উত্তর দিলেন না। এরই মাঝে ক্যাম্পাসে একটা সাদা রঙের প্রাইভেট কার এলো। কারটা আমাদের কাছে এসেই থামলো। ড্রাইভার দরজা খুলে দিতেই উনি বললেন, ওঠো। আমি ওনার দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, আবার প্রাইভেট কার? আমি উঠব না, আমার বমি হয়, মাথা ঘুরায়। উনি ড্রাইভারকে বললেন, ভাই বমির ওষুধটা দিন। ড্রাইভার বমির ওষুধটা এগিয়ে দিলেন। উনি ওষুধটা খুলে আমার ওষ্ঠদ্বয়ের মধ্যে দিয়ে বললেন, নাও, এটা চুষে খেয়ে নাও। মাত্র 20 মিনিটের রাস্তা, কিছুই হবে না। ওনার আঙ্গুলের ছোঁয়া ওষ্ঠে লাগতেই কি ভয়ানক ফিলিংস হলো। আকাশে চমকানো বিদ্যুতের থেকেও যেন বেশি ভয়ানক। কি অস্থির এক শিহরণ, কেমন যেন অবশ হয়ে আসলো শরীর। গাড়িতে বসে কেমন যেন ঝিমিয়ে পড়ছি, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ আর খুলে রাখতে পারছি না। শরীরে অস্বাভাবিক মাত্রায় তাপ চলে এলো। টলমল চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, ফর্ম ফিল আপ তো করিনি। আমি করে দিয়েছি। আমার বান্ধবীর সমস্যা, ওরটাও করতে হবে। সময় বাড়ানো হয়েছে, 2 দিন পরে করে নিতে বলো। এখন তুমি অসুস্থ, বাসায় চলো। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ওনার কাঁধেই হেলে পড়লাম। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। শরীরে প্রচণ্ড জ্বর, গায়ের ওপর মোটা লেপ আর কম্বল। খেয়াল হলো আমি তো ভেজা কাপড়ে ছিলাম। বিছানায় কি ভেজা কাপড়েই আছি? ব্যালকনিতে চোখ যেতেই দেখি ভেজা কাপড় মেলা দেওয়া। কেউ অতি যত্নে তা ধুয়ে মেলে দিয়েছে। বাইরে এখন বৃষ্টি নেই, রোদ ঝলমল করছে। চারদিকে কেমন নিস্তব্ধতা বিরাজমান। আমার কাপড় নেই, পাল্টে দিয়েছে। খেয়াল করে দেখি আমার পায়ের নিচে বসে আছে রোশন স্যার। পায়ের তালুতে সরিষার তেল মালিশ করে দিচ্ছেন। আমি সাথে সাথে উঠে বসে পা গুটিয়ে নিয়ে বললাম, ছি ছি, কি করছেন আপনি? আমার পায়ে হাত দিয়েছেন কেন? ঘুম ভাঙলো? কেমন লাগছে এখন? আপনি আমার পায়ে হাত দিয়েছেন কেন স্যার? উনি উঠে এসে আমার কপালে হাত রেখে বললেন, উফ, তাপ তো কমেইনি এখনো। ভিজবে আর এভাবে? সামনে পরীক্ষা, এখনই জ্বর বাঁধাতে হলো? তাই বলে আমার পায়ে হাত দিবেন আপনি? কেন, তোমাকে ছোঁয়াতে কি
নিষেধ আছে আমার? না না, তা নয়, স্বামী হয়ে পায়ে হাত দিলেন, আমার পাপ হলো না? কথা বলা শেষ হলে খাবার খেয়ে নাও, ওষুধ খেতে হবে। আমার কাপড় চেঞ্জ করেছে কে? ভেজা কাপড় চেঞ্জ করাটা বেশি জরুরি ছিল। কে চেঞ্জ করিয়েছে সেটা জরুরি নয়? অবশ্যই জরুরি। আপনি আমার কাপড় চেঞ্জ করে দিলেন, আমার অসুস্থতার সুযোগ নিলেন। কেন তোমাকে ছোঁয়া যাবে না? না সেটা নয়, তাই বলে আপনি অদ্ভুত চিন্তা থাকে সবসময় মাথায়। অসুস্থ তুমি, এত হাইপার হয়েও না, তরি চেঞ্জ করে দিয়েছে। এইবার ওঠো, খেতে হবে। উনি আমাকে ধরিয়ে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসালেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। মানুষটা কত যত্নশীল। গায়ে কফি কালারের গেঞ্জি, হাতা গুটিয়ে ভাত মাখিয়ে আমার মুখে তুলে দিলেন। মুখ তেতো হয়ে আছে। একবার খাবার মুখে নিয়ে মুখ সিটকে খাবার ফেলে দিলাম। উনি একটু ধমক দিয়েই বললেন, খাও কুইক, না খেলে ওষুধ খাবে কিভাবে? আর বিশ্বযুদ্ধ কিভাবে করবে তুমি? ঝগড়া করতে প্রচুর সামর্থ্য প্রয়োজন। খাবার ভালো লাগছে না আমার, অন্য কিছু হলে খেতাম। কি খেতে? নুডলস হলে খেতে পারতাম। আচ্ছা একটু অপেক্ষা করো। উনি রুম থেকে বেরোনোর 15 মিনিট পরে নুডলস নিয়ে এলেন। নুডলস দেখে বললাম, কে রান্না করলো? আমি। আপনি রান্না করলেন, তাও আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। পারেন আপনি? বিয়ের মতো এমন কঠিন কাজ যখন পেরেছি, নুডলস তো ইজি রান্না। শুধু একটু কবুল বলেছেন, আর কি করেছেন? ওই 3 অক্ষরের কবুল বলেই তো চরম সর্বনাশ হলো আমার। কি ক্ষতি করেছি আপনার আমি যে সর্বনাশ হলো? এটা ক্ষতির জন্য নয়, এই সর্বনাশ সে কারো ক্ষতি হয় না, এটা ভিন্ন, তুমি বুঝবে না। যা হবার আমার হয়েছে, তাই আমি উপলব্ধি করতে পারছি। নুডলস খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে বললেন, শুয়ে থাকো, একটু উঠবে না। আম্মুকে ফোন দিয়ে বললাম, আম্মু 5,000 টাকা লাগবে, একজনের থেকে ধার নিয়ে ফর্ম ফিল আপ করেছি, দিতে হবে। রোশান স্যার ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার কান থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বললেন, কার থেকে টাকা ধার নিয়েছো? আপনি কখন নিলে? ওই যে টাকা দিয়ে দিলেন তো, সেটা ফেরত দেব? আমার মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছো কেন? মা বাবার থেকে টাকা চেয়ে কী প্রুভ করছো? আমি তোমাকে টাকা দেই না? তোমাকে বিয়ে করেছি কিন্তু দায়িত্ব নেইনি, তাই তো? ওয়াইফ আমার তুমি, টাকা কেন অন্য কেউ দিবে? ভাবতেই পারেন 2 দিন বিয়ে হতে পারেনি, ফর্ম ফিল আপের টাকা আমার ঘাড়ে তুলে দিয়েছে। এসব অদ্ভুত ভাবনা না ভেবে রেস্ট নাও, তোমাকে সুস্থ হতে হবে, আর আমিও ঘুমাবো। উনি ঘরের দরজা লক করে দিয়ে এসে আমার পাশে এসে শুয়ে পড়লেন। কয়েকবার কপালে হাত দিয়ে দিয়ে চেক করলেন তাপ কমেছে কিনা। এরই মাঝে কেউ এসে দরজা ধাক্কাচ্ছে। উনি গিয়ে দরজা খুলে দিলেন। আমিও দ্রুত বিছানা ছেড়ে শোয়া থেকে উঠে বসলেন। উনি দরজা খুলতেই দেখি রোহান বল হাতে দাঁড়িয়ে আছে। রোহানকে কুলে তুলে বললেন, কি বেটা, কি হয়েছে? বল খেলার মানুষ নেই বড় পাপ্পা, আমি তোমার সাথে খেলবো। তোমার পাপ্পা কই? পাপ্পার যেন কি হয়েছে, শুধু রাগ করছে, ঘরের জিনিসপত্র ভাঙছে, আম্মুকে বারবার মারতে চাইছে। কেন? নতুন আম্মাকে নিয়েও ঝামেলা হচ্ছে। বাবা আর দাদুর কাপড় ধোয়া নিয়ে বাবা আর দাদুর সমস্ত শরীর চুলকাচ্ছে, এটা নিয়ে আম্মুকে বলছে কেন নতুন আম্মার কাছে কাপড় ধুতে দিয়েছে। আবার বুড়ো দাদা আর দাদু তারা বলছে, কই আমাদের তো চুলকাচ্ছে না। এসব নিয়ে অশান্তি হচ্ছে। আমি মুচকি হাসলাম। বোঝো এইবার কেমন লাগে তোরকে দিয়ে গুষ্টি সহ মানুষের কাপড় ধোয়ানো? এখন থেকে যতবারই এমন করবি ততবারই বিচুটি পাতা দিব আমি। রোশন স্যার ওইদিকে যে বড় বড় ঝামেলা হয়েছে সেটা বুঝতে পেরে বললেন, বেটা ঝামেলার দিকে যাওয়ার দরকার নেই, আসো আমরা বল খেলি। আমি বললাম, আমিও খেলবো, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি বিছানায় বসেই খেলবো। রোহান খুশিতে হাতে তালি দিল। খেলার নিয়ম, বল একজনের হাত থেকে অন্যজনের হাতে যাবে, একজন ছুঁড়ে অন্যজনের হাতে দিচ্ছি। এমন দিতে দিতে একবার আমার খুব জোরে দেওয়া হয়ে গেল বল। এত জোরে ছুড়লাম রোশন স্যারের গুপ্তস্থানে গিয়ে লাগলো। উনি উহু শব্দ করে উঠলেন। রোহান এগিয়ে এলো আর আমিও এগিয়ে গেলাম। বলে উঠলাম, দেখি কই লেগেছে। উনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বললেন, হোয়াট? কি অদ্ভুত সে চাহনি। আমি লজ্জায় দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। কি বলতে কি বলে ফেলি, নিজেরই খেয়াল থাকে না। মারাত্মক লজ্জা পেয়ে দুর্বল শরীর নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ওয়াল ধরে দাঁড়িয়ে চোখ চোখ বোলালাম বাইরে। কি দারুণ দেখাচ্ছে চারদিকটা, কি স্নিগ্ধ সব কিছু। গাছের পাতাগুলো কেমন সতেজ হয়ে উঠেছে। উঠানে গাছের পাতায় ভরে গিয়েছে। বৃষ্টি যে তার সবটা উজাড় করে প্রকৃতি ভাসিয়ে দিয়ে গিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। হঠাৎ মনে হলো তন্ময়ের কথা। তন্ময় কি সুস্থ হয়েছে? সোয়া ঠিক আছে তো?
নিশ্চয়ই সোয়া ঠিক নেই, ঠিক তো থাকার কথাও নয়। পৃথিবীর সব অত্যাচার সহ্য করা গেলেও মানসিক অত্যাচার সহ্য করা যায় না। কারো কাছ থেকে প্রতারিত হওয়াটাও প্রতিটা মানুষের জীবনেই সব থেকে বিষাদময় ক্ষণ। মন ভাঙার যন্ত্রণার মতো আর কোনো যন্ত্রণা পৃথিবীতে নেই, যা মানুষের জীবনটাকেই বিষাক্ত করে তোলে। সোয়া এবং তন্ময় দুজনকেই ফোন করতে হবে। ওদের দুজনের মিল হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি দায়িত্ব নিয়েই সবটা করব। জীবনে অন্তত এই একটা ভালো কাজ করি। এরই মাঝে হঠাৎ তোরই চিৎকার আমার কানে ভেসে এলো। খুব করুণ সে চিৎকার। শরীরে ভীষণ আঘাত না পেলে কেউ এভাবে ঘুঙ্গিয়ে ওঠে না। মনটা কেঁদে উঠল আমার। ব্যথাটা বোধ হয় আমার গায়েই লাগলো। আমার কানে স্পষ্ট ভেসে এলো, আমি টাকা চুরি করিনি, আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারছি না এ যন্ত্রণা। আম্মা, আপনি তো আমাকে চেনেন, আমি কি কোনো দিন চুরি করতে পারি বলুন? আপনার ছেলেকে বোঝান না আম্মা। শাশুড়ি কঠিন কণ্ঠে বললেন, বাঁচতে চাইলে টাকা ফেরত দাও, না হলে আজ ভালো হবে না তোরই। টাকা কোথায় পাচার করেছো, বোনের বাড়ি? ওশান গালি দিয়ে বলছে, ফকিন্নির বাচ্চার গোষ্ঠীতে বিয়ে করে আমার কোনোদিন ভালোই হলো না। শুধু ধুরুম ধুরুম আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে তরির গায়ে উড়াদুরা আঘাত করছে। খুব বাজে গালিগালাজ করছে ওশান। শাশুড়িও খুব বাজে কথা শোনাচ্ছে, যত প্রকার কটু কথা আছে সবই শোনাচ্ছে। ক্লান্তিতে আমি পা বাড়াতে পারছি না, শরীর থরথর করে কাঁপছে। ওয়াল ধরে ধরে কোনো রকম ওশানের রুমে গেলাম। ওশানের রুমে যেতেই আমার কি হয়ে গেল জানি না। আমার ভেতরে কি কোনো অশরীরী শক্তি প্রবেশ করলো? রক্ত টকবক করে উঠল রাগে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে, আমার সমস্ত শরীর কাঁপছে। ওশানের হাতে বড় একটা লোহার রড। তরির মাথায় কেবলই বাড়ি দিতে যাবে। তরি দুই হাত মুখের সামনে রেখে চোখ বন্ধ করে রেখেছে। ওর পালানোরও পথ নেই। শাশুড়ি পথ আটকে রেখেছে। আমি দ্রুত তরিকে ধাক্কা মেরে ফেলে দিলাম। আঘাতটা স্লিপ করে আমার কপালে কিছুটা খোঁচা লাগলো। রাগে রাগে শাশুড়িকে ঠেলে এগিয়ে দিয়ে ওশানের দুই গালে দুইটা থাপ্পড় মারলাম। ওশানের বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, কি ভাবিস তুই নিজেকে? মানুষ তুই নাকি অমানুষ? ওশানকে দেখে মনে হচ্ছে নেশা করেছে। চোখ দুটো লাল হয়ে টলমল করছে। ওর হাব ভাবও ভালো নয়। আজে বাজে কিছু খেয়ে বাসায় এসেছে। আজ ছোঁয়া ব্লক করেছে। নিশ্চয়ই ছোঁয়া আরও গালিগালাজ করেছে। এজন্যই মাথা ঠিক নেই। ওশান তীব্র রাগে কটমট করতে করতে বলল, আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি কেন এসেছো? আমার বউ আমি মারবো, তুমি বলার কে? কে তোর স্ত্রী? তুই তো তালাক দিয়ে দিয়েছিস। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী 3বার তালাক দিলেই তো তালাক হয়ে যায়। তুই তো মুখে মুখে অজস্রবার তালাক দিয়েছিস, তাহলে কিভাবে ও তোর বউ হয়? তালাক মেনে নিয়ে দূর হয়ে যায় না কেন? ওর জন্য আমার জীবনের সব সুখ শান্তি শেষ হয়ে গিয়েছে। আজ যদি ওই আপদ আমার সাথে না থাকতো, লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে পারতাম। শুধুমাত্র ও জড়িয়ে আছে বলেই সমস্ত সুখ পেয়েও আমি হারালাম। আমি আজ ওর ব্যবস্থা করেই ছাড়বো। আমার তো মনে হয় তুই তরির জীবনের আপদ। তোর মতো বেয়াদবের সাথে তরির বিয়ে না হলে একটা লাক্সারিয়াস জীবনযাপনও নিজে করতে পারতো। ও রিয়েলি? আমি ওকে তালাক দিচ্ছি এখনই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কাবিনের সমস্ত টাকা এখনই পরিশোধ করে দিচ্ছি। এখনই যেন দূর হয়ে যায়। যেখানে গেলে লাক্সারিয়াস জীবন পায় সেখানেই যাক, শুধু আমাকে মুক্তি দিক। 3 তালাক একটা মেয়ের জন্য যে কি তা শুধু একটা মেয়েই জানে। ডিভোর্সি মেয়েগুলোকে সমাজ অভিশপ্ত ভাবে। এক কথায় বলবে, ভালো হলে কি তালাক দিত? শ্বশুরবাড়ি একটু আধটু যন্ত্রণা কে না ভোগ করে? স্বামীর ঘর করা অত সহজ নয়। মানে সব দোষী একটা মেয়ের, তাকে যে কোনো ডিভোর্স দেওয়া হলো, কেউ জানতে চাইবে না, পাশেও দাঁড়াবে না, শুধু দূর থেকে কটু কথাই শোনাবে। তরিও আজ বুঝে গিয়েছে এই সংসার থেকে সে ছুটি পেয়ে গিয়েছে। তরি ছলছল নেত্রে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি সোয়ার নাম্বারে বারবার ফোন দিচ্ছে, কল যাচ্ছে না বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার কি দোষ বলুন? তুমি এখনও এই অমানুষটার সাথে থাকতে চাও তরি? এখানেই জুতা খোলো, এরে পিটাও। কি হলো, চুপ হয়ে দাঁড়িয়ে আছো কেন? ভাবি, এ আর ছোঁয়া দুজনকেই যদি পিটাইতে পারতাম। আসলে আমি দুর্বল বলেই পেয়ে বসেছে। ওশান্তরির দিকে তেড়ে গিয়ে বলল, তুই আবার ছোঁয়ার নাম মুখে আনছিস? আজ তোকে মেরেই ফেলবো। তোর জন্য আজ এত অশান্তি। আমি রক্তচক্ষু নিয়ে ওশানের দিকে তাকিয়ে বললাম, ওশান, আজ আমার হাতে তুই খুন হবি। কেউ আটকাতে পারবে না। আমি আজ তোকে মেরে জ্বলে যাব। আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটার জীবন তুই নষ্ট করেছিস। শাশুড়ি আমার কাঁধে হাত রেখে বলল, বৌমা তুমি অসুস্থ মানুষ, ওদের ব্যাপার ওদের বুঝতে দাও। তুমি যাও, তোমার রেস্ট নাও। ওই ফকিন্নির বাচ্চাটা টাকা চুরি করেছে। আজ আপনি কোনো কথা বলবেন না আম্মা। আপনি তো মা হবার যোগ্যই নন। আপনার নিজের মেয়ে নেই তো, এজন্য অন্য কারো মেয়ের দরদ আপনি বুঝতে পারেন না। আপনি যে আপনার ছেলেকে প্রশ্রয় দিলেন, এতে কি হতো?
তরির মাথায় ওই আঘাতটা লাগলে তরি মারা যেত, আপনার ছেলে জেলে যেত, ওর ফাঁসি হতো, আপনি ছেলে হারাতেন, রোহান বাবা হারা হতো। কি হতো এতে? ভালোর ভালো কি কিছু হতো বলুন? আপনি আপনি তো আপনার ফ্যামিলি ম্যানেজ করতে পারেন না। আপনার ছেলের সাথে নিকৃষ্ট কাজের ভাগিদার আপনি হচ্ছেন। আপনি বিবেকের কাছে কি উত্তর দিবেন বলুন? আজ যদি আপনি প্রশ্রয় না দিতেন, আপনার ছেলে এত বাড়তো না। বুঝেছেন? তুমি এসব কি বলছো সারা? আমি মেয়ের মর্ম বুঝি না? কখনো দেখেছো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? আর আমি কিভাবে থামবো ওদের ঝামেলা? তোরই টাকা চুরি করতে না গেলে কি এত ঝামেলা হতো? কি করেছে টাকা দিয়ে আপনি দেখেছেন চুরি করতে? ওশানের অনেক টাকা হারিয়ে গিয়েছে, তাছাড়াও ফোন কিনেছে টাকা চুরি করে, বাকি টাকা ওর বোনদের কাছে পাচার করেছে। ফোন আমি তরিকে কিনে দিয়েছি, আপনাদের টাকা চুরি করে ও কেনেনি। অহেতুক অত্যাচার করা বন্ধ করুন। এত নিকৃষ্ট ফ্যামিলি আমি আগে দেখিনি। যেমন মা তেমন ছেলে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন মা? আর তুমি এত দামি ফোন তরিকে কিনে দিয়েছো কেন? ওর হাতে ফোন মানায়? কেন মানায় না ফোন? আপনি ফোন ইউজ করতে পারলে তরি কেন পারবে না? আপনিও এ বাড়ির বউ, তরিও এ বাড়ির বউ। আপনি পারলে তরি কেন পারবে না? কি কম আছে তরির? ফোন তুমি কিনে দিয়েছো সেটা তো বললো না। সকালে রোশান বাইরে যাওয়ার আগে ওর হাতে ফোন দেখে বলল সারা ফোন রেখে গিয়েছে। ও বলল কিন্তু ওশান আমাকে বলল আম্মা সারার ফোন ওই মডেল না, ও টাকা চুরি করে ফোন কিনেছে। বউকে ফোন কিনে না দিলে সে তো চুরিই করবেই। ওশান রাগি রাগি চোখে বলল আমি ওরে ফোন কিনে দেব? ও কি ফোন রিসিভ করতে পারে? আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যা। ওশান তরির সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দিল। আরও গালিগালাজ করে বলল তোর জন্য সোয়া আর আমার জীবনে আসতে চাইছে না। যতদিন তুই থাকবি সোয়াকে পাবো না। ওশান তুই সোয়ার আশেপাশে ঘেঁষার চেষ্টাও করিস না। সারা বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তো শুরুই করিনি। সোয়া তোর জীবনে আসবে না, আমি বেঁচে থাকতে তো না। আমি তোমাকেও ছাড়বো না সারা। সব তোমার জন্য। সোয়াকে না পেলে আমি তোমাকেও বাঁচতে দেব না। বলেই ওশান আমাকে ধাক্কা দিল। আমি পড়ে যেতেই কেউ আমাকে ধরে ফেললো। পেছনে তাকিয়ে দেখি রোশন স্যার দুই হাতে আমাকে আগলে ধরেছেন, আর আমি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি ওশানের দিকে। রোশন স্যার দুই হাতে আমাকে আগলে ধরলেন। হঠাৎ যেন দেহে প্রাণ ফিরে পেলাম। দুর্বল শরীরে ওশানের ধাক্কায় মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ের চূড়া থেকে পড়ে যাচ্ছি। হৃৎপিণ্ড কাঁপছে। কিছুক্ষণ আগেও আমি ছিলাম অগ্নিকন্যা, হঠাৎ আবার দুর্বল হয়ে পড়েছি। রোশন স্যারকে কঠিন মেজাজে তাকিয়ে আছেন ওশানের দিকে। এখনই হয়তো ওশানকে বশ্য করে দিবেন চোখ দিয়েই। রাগে ওনার শরীর কাঁপছে। পাশেই একটা চেয়ার ছিল, পা দিয়ে টেনে এনে আমাকে বসিয়ে দিলেন চেয়ারে। গেঞ্জির হাতা গুটাতে গুটাতে এগিয়ে গেলেন ওশানের দিকে। হাত মুষ্টিবদ্ধ করে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে ওশানের নাক বরাবর ঘুষি দিয়ে বললেন হাউ ডেয়ার ইউ টাচ হার রাস্কেল, শি ইজ মাই ওয়াইফ। যদি ওর শরীরে একটা টোকা দেওয়ারও চেষ্টা করিস তাহলে তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। ওশানের নাক দিয়ে সাথে সাথে রক্ত গড়িয়ে পড়ল। রোশান স্যার এটুকুতে ক্ষান্ত হলেন না। ওশানকে আবারও আঘাত করলেন নাক আর ঠোঁট বরাবর। ঠোঁট কেটে বেরিয়ে এলো রক্ত। ওশান জানে বল শক্তি কোনোটাতেই সে তার ভাইয়ের সাথে পারবে না। তাছাড়া যেভাবে রেগে আছে, ওশানের প্রাণ বাঁচানোর দায় এই মুহূর্তে। মনে হচ্ছে দীর্ঘদিনের রাগ মেটাচ্ছেন। ওশানের চোখে মুখে কম হলেও 10-12টা ঘুষি দিয়ে ওশানকে রক্তাক্ত করে ফেললেন। এতেও উনি শান্ত হলেন না। ওশানের গলা টিপে ধরে রাখলেন। জিহ্বা খানিকটা বের হয়ে গিয়েছে। শাশুড়ি তরিত ভেগে ছুটে গেলেন আর জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন মরে যাবে বাবা স্যার এবার। আমি কিছুই বলছি না, চুপচাপ দেখছি, কারণ ওশানের শাস্তির প্রয়োজন। এরই মাঝে শ্বশুর বাজার থেকে ফিরেছেন। বাজারের ব্যাগ ফেলে ছুটে এলেন। শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ওনার হাত ছাড়ালেন। রোশান স্যার রাগে কাঁপতে কাঁপতে বললেন বলেছিলাম না যেদিন ধরবো সেদিন ছাড়বো না। এর আগে বহুবার ওয়ার্নিং দিয়েছি, কানে যায়নি। তরির সাথে যা করেছিস করেছিস। আমি বারবার ছাড় দিয়েছি। কি ভাবছিস আমি কিছুই জানি না? সব আমার আড়ালেই হয়। আমি সবই বুঝতাম, শুধুমাত্র চুপ থাকতাম এই ভেবে যে আস্তে আস্তে যদি সব ঠিক হয়ে যায়। সেপারেশন হয়ে গেলে রোহানের কষ্ট হবে, তুই নতুন বউ পাবি, তরিকেও বিয়ে দেওয়া যাবে। ওই ছোট্ট বাচ্চাটার কি হবে? না পাবে মা, না পাবে বাবা। মা বাবার সেপারেশন একটা বাচ্চার মনের উপর কি ভয়ানক প্রেশার পড়ে জানিস? তোর মতো কুলাঙ্গার এটা কিভাবে বুঝবে? যার মা বাবার সেপারেশন হয় সেই সন্তান জানে পৃথিবীটা কত বিষাক্ত। রোহান কোনোদিন স্বাভাবিক একটা জীবন পাবে না। শুধুমাত্র এই বাচ্চাটার জন্য আমি চুপ ছিলাম। কিন্তু আর না, তুই তরিকে রেখে সারার গায়ে হাত দিয়েছিস। সারার দিকে কেউ চোখ তুলে তাকালে আমি পৃথিবী দেখার জন্য তার চোখই রাখবো না। মাইন্ডেড। শ্বশুর মাথায় হাত দিয়ে বললেন ছি ছি, বড় ভাবির গায়ে পর্যন্ত হাত তুলেছে। এই কুলাঙ্গারকে জন্ম দিয়ে সব থেকে বড় পাপ আমি করেছিলাম।
শাশুড়ি বললেন, গায়ে হাত দিয়েছে কোথায়? ঝামেলার মাঝে ধাক্কা লেগে গিয়েছে। উনি ওনার আম্মার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললে, তুমিও মিথ্যে বলতে জানো আম্মা? না বাবা, আমি তো বৌমাকে বলেছিলাম তুমি অসুস্থ মানুষ, ওদের ঝামেলায় এসো না মা। আম্মা, তুমি এসব জানতে না। তোমার ছেলে ঘরের বউ রেখে অন্য নারীতে আসক্ত, জানতে না তুমি? জানতাম। শাসন করেছো কখনো? আমার কথা কি শোনে? কখনো বলেছো আমাকে বা বাবাকে? বলনি, কারণ তুমি এর সম্পূর্ণ সাপোর্ট করে গিয়েছো। ছি আম্মা, তুমি পরকীয়া সমর্থন করো? আমি একজন মোটিভেশনাল স্পিকার, এসবের বিরুদ্ধে মোটিভেশন দিয়ে থাকি। মানুষ তো আমার মুখে থুতু ফেলবে। যার আম্মা ছেলের পরকীয়া করে বিয়ে করাকে সমর্থন করে, তার ছেলে মোটিভেশন বক্তব্য দেয়? শ্বশুর বললেন, বিয়ে তোমার আম্মাকে দেওয়ার দরকার। আমার জীবনে সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল এই মহিলাকে বিয়ে করা। এই মহিলা কত খারাপ সেটা আমি ছাড়া কেউ জানে না। সারা জীবনের লোভী মহিলা। আমি শাসন করতে গেলে উল্টো আমাকে মারতে আসে। জীবনের কি কুক্ষণে যে সম্পত্তির অর্ধেক এর নামে দিয়েছিলাম। কানের কাছে ফুসফুস করেছে, তুমি যদি মরে যাও ছেলেরা আমাকে নাও দেখতে পারে, আমাকে লাথি মেরে বাড়ি থেকে বেরও করে দিতে পারে। আমার ভবিষ্যতের কথা ভেবে আমার নামে কিছু সম্পত্তি দাও। আর তখন থেকেই ওর পাওয়ার বেড়েছে। ও জীবনে আমার আত্মীয়র পাতে ভাত দিতে চায়নি। তোমার দাদুকে তো এবারই রাখা নিয়ে কত জুলুম করে, আমার ভাই বোনদের থেকে আলাদা রেখেছে। এর বিরুদ্ধে স্টেপ নিতে গেলে তো আমাকে আরেকটা বিয়ে করতে হতো, সংসারে আরেক অশান্তি শুরু হতো। তোমরা ভাবতে তোমাদের বাবার চরিত্রে সমস্যা ছিল, এজন্যই দ্বিতীয় বিবাহ করেছে। তোমাদের মাও তাই বোঝাতো। তোমরা সারা জীবনই তাই জেনে আসতে। আমার ভাই বোন মা বাবাকে কিছু দিলে চুরি করে দিতে হয়েছে আমার। বাবা আম্মার বিষয়ে আমি সবই জানি। আম্মা তো আম্মাই, সন্তান হয়ে তার বিচার কিভাবে করি। আর তার পায়ের নিচের তল বেহেশত। আর তার সাথে উচ্চস্বরে কথা বলাও পাপ। শাশুড়ি শ্বশুরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বললেন, এখন সব দোষ আমার। ঠিক আছে, আমি খারাপ, এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। বিয়ে করলে না কেন তখন? আমি কি ধরে রেখেছিলাম? এখন ছেলে বৌমাদের সামনে আমাকে খারাপ প্রমাণিত করছো। যাওয়ার সময় ওই কুলাঙ্গারকে নিয়ে যাও। আর আমি সব পুরুষকে পরামর্শ দিব বউয়ের নামে যেন কেউ সম্পত্তি না দেয়। ওশান এবার আহত শরীরে ঘুঙিয়ে বলে উঠল, আজের ফয়সালা হয়ে যাক। আমি তরিকে 3 তালাক দিয়েছি। আমি আর 1 সেকেন্ডও রাখবো না তরিকে। তাতে যা হয় হোক। তোমরা অকারণে আমাকে দোষারোপ করছো। আমার কোনো দোষ নেই। তোমার আম্মা যে 2টা ভাত খাচ্ছিল তা ভালো লাগছে না? দাঁতে রস হয়ে গিয়েছে? এমন কষ্ট আসবে জীবনে ভাতও পাবে না। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। এই মহিলার খুব খারাপ দিন আসবে। তরির মতো মেয়েকে পেয়ে গাদার খাটুনি খাটিয়ে নিল, তবুও বেচারি তরি ওর মন পেল না। এমন একদিন আসবে ও তরির মর্ম বুঝবে। ওশান বলল, আমি বেঁচে থাকতে আমার কোনো দিন কষ্ট হবে না। আমি এমন মেয়ে এনে দিব আমাকে মাথায় তুলে রাখবে। আম্মা, তুমি কোথাও যাবে না। ওই ফকিন্নির বাচ্চারে আমার মন থেকে তালাক দেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও তেরে গিয়ে বললাম, মুখ দিয়ে 3 তালাক উচ্চারণ করলেই কি অত সহজে তুমি রেহাই পেয়ে যাবে? মুখে না হলে আমি কাগজে কলমের তরিকে ডিভোর্স দেব। আমার জীবন এটা। আমি কি করব না সেটা আমার ব্যাপার। কেউ জোর করে আমার উপর কিছু চাপাতে পারবে না। আমিও তরিকে বলবো আইনে সাহায্য নিতে। দেখি তুই কত দৌড়াতে পারিস, আমি দৌড় করাবো তোকে। আর একটা কথা, আমি তরি নই, আমি সারা। একটু ভেবেচিন্তে লাগতে আসিস, ফলাফল খুব একটা ভালো হবে না ওশান। আমাকে দুর্বল মেয়ে ভাবলে খুব ভুল হবে। এমন শিক্ষা দিয়ে ছাড়বো, ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। তরিও আর থাকবে না তোর সাথে। তরির দিকে তাকিয়ে বললাম, তুমি থাকবে ওর সাথে? না ভাবি, আমিও ক্লান্ত। আর আমি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না। ওর বিচার করবে আল্লাহ। তরি কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। রোশান স্যার তিরিক্ষি মেজাজ নিয়ে ওশানের দিকে তাকালেন, আমাকে ধরে নিয়ে রুমে চলে এলেন। আমি মন খারাপ করে বিছানায় বসে রইলাম। উনি আমার পাশে বসে কপালের দিকে তাকিয়ে বললেন, কপাল ফুলে উঠেছে কিভাবে? ও কিছু না, বুঝতে পেরেছি। ওশানকে মারাটা কম দেওয়া হয়ে গিয়েছে। আমি চুপ হয়ে রইলাম। মনের মাঝে অশান্তি লাগছে, কিছুই ভালো লাগছে না। কি করব এখন? আমি যদি এই মুহূর্তে কিছু মানুষের সমস্ত যন্ত্রণা মুছে দিতে পারতাম, তরির সব যন্ত্রণা যদি মুছে দিয়ে একটা সুন্দর জীবন দিতে পারতাম, সোয়াকে সব অশান্তি থেকে মুক্তি দিতে পারতাম, তবেই বোধহয় শান্তি পেতাম। উনি কখন উঠে গিয়েছিলেন জানি না। এক টুকরো বরফ এনে কপালে ডলে দিতে দিতে বললেন, বাঘিনীর মন খারাপ কেন? আমি বাঘিনী? তবে সন্দেহ আছে কোনো? এই অসুস্থ শরীরে যদি এত তেজ থাকে, তাহলে সুস্থ থাকলে কি করতে আজ? আমার মাথা ঠিক ছিল না। রাগলে আমার মাথা কাজ করে না। বুঝতে পেরেছি বিষয়টা কি। আমার ফিউচার দেখতে পাচ্ছি। কি দেখলেন? রাগী চোখের সর্বনাশ। আমার চোখে সর্বনাশ?
ভয়ঙ্কর সুন্দর তোমার চোখ। আমি কখনো কারো প্রশংসা করিনি, এই প্রথমবার, তাও কোনো মেয়ের। কেন প্রশংসা করলেন? সর্বনাশ, চাহনি দিলে প্রশংসা তো করতেই হয়। কী সব বলছেন উনি? আর আজ এত রেগে গেলেন কেন? আমি যেন স্পষ্ট দেখলাম আমাকে ধাক্কা দেওয়াতে উনি রাগ কন্ট্রোল করতে পারলেন না। এসবের মানে কি? কেন করলেন এমন? আমি যা ভাবছি সেটাও কি সম্ভব? ইস, কি লজ্জা! আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমি তরিকে একটা ফোন কিনে দিয়েছিলাম চুরি করে। কেউ জানে না। আপনি যে বললেন বাড়িতে ফোন রেখে এসেছো, ওটা তরির ছিল। বাট তরি আপনাকে ভয় বলেনি। টাকা কোথায় পেলে তুমি? আমার কিছু জমানো টাকা ছিল, আর আমার এক ফ্রেন্ডের দোকান থেকে কিস্তিতে নিয়েছি। প্রতি মাসে 2,000 করে দিতে হবে। আর কত বাকি আছে? 8,000। দোকানদারের নাম্বার আছে? কি করবেন? পেমেন্ট করে দিচ্ছি আমি। ওনার বিকাশ নাম্বারটা জেনে জেনে দাও। আপনি দিবেন কেন? আমি গিফট করেছি, আমি টাকা পরিশোধ করব। এই মুহূর্তে তো তোমার কাছে টাকা নেই, কিভাবে দিবে? কিস্তিতে নিয়েছি না, আস্তে আস্তে দিয়ে দেব। আপনার টাকা নিয়ে ঋণী হতে চাইছি না, পরে শোধ করে দিও। আচ্ছা, ফর্ম ফিল আপে 5,000, ফোনের 8,000, এই 13,000। আর বাকি টাকা? কিসের বাকি টাকা? তোমাকে বিয়ে করতে আমার যে খরচ হয়েছে সেটাকে দেবে। তোমাকে 3.5 লাখ টাকার গহনা প্লাস তোমার শাড়ি, চুড়ি, কসমেটিক্স, অন্যান্য খরচ দিয়ে আরও 1.5 লাখ গেছে। আমার শেরওয়ানি, বিয়ে উপলক্ষে দাড়ি শেভ করেছিলাম, এসব খরচও লিখে রাখো। মানে কি, বিয়ে করেছেন নাকি ব্যবসা করেছেন? আমি এত টাকা কই পাবো? আমি কিভাবে জানবো সেটা? আপনাকে কি বলেছিলাম আমাকে বিয়ে করুন? আমাকে দেখে ক্রাশ খাবা, আবার বিয়ে করবা না? তা তো হতে পারে না। আপনাকে দেখে আমি কবে ক্রাশ খেয়েছি? ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে কেন? মেয়েদের অত্যাচারে কালো হয়েও শান্তি নেই। স্যারের দিকে তাকালেও দোষ। আর আপনি মোটেও কালো নন, তাহলে শ্যামসুন্দর। এই ছিল একটি নির্জন প্রহর চাই এর 21 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।